আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যা আশঙ্কা করা হচ্ছিল ঠিক সেই সংবাদটি আমাদেরকে শুনতে হলো, জানতে হলো। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি অবশেষে মৃত্যুবরণ করেছেন। গুলিবিদ্ধ হওয়ার পর খুবই সংকটাপন্ন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে। কিন্তু সিঙ্গাপুরেও তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা ছিল না। তার যে শারীরিক অবস্থা ছিল তার জন্য তাকে সেখান থেকে লন্ডনে নিয়ে যাওয়ারও কথাবার্তা চলছিল, কিন্তু তার আগেই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 9:45টার দিকে তিনি মারা যান। অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে শোক জানাচ্ছি এবং অবশ্যই তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওসমান হাদি সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবারই একটি বিজ্ঞপ্তি দেয় এবং সেখানে জানানো হয় যে গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। একই সঙ্গে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাদিকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত খবর যদি আসে সেক্ষেত্রে দেশবাসীর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই সংবাদ এবং প্রধান উপদেষ্টার এই আহ্বানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবন নিয়ে এক ধরনের শঙ্কা বাড়তে থাকে এবং নানান ধরনের গুঞ্জনও আমরা শুনতে পেয়েছি, চারদিক থেকে দেখতে পেয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যে প্রতিহিংসা রাজনীতি চলছে তার অবসান কবে হবে? প্রিয় হোক কিংবা অপ্রিয় হোক, বাস্তবতা হচ্ছে প্রতিহিংসার এই রাজনীতি খুব সহজেই শেষ হচ্ছে না, এটুকু আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। আমরা হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরপরই দেখলাম এক ধরনের নোংরা রাজনীতি শুরু হয়ে গেল। বাংলাদেশে এই মুহূর্তে যারা রাজনীতির মঞ্চে রয়েছে সেই দলগুলোর অন্যতম প্রধান দুই দল জামায়াতে ইসলামী এবং বিএনপি একে অপরকে দোষারোপ করার চেষ্টা করলো। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন মির্জা আব্বাস তাকে দেখতে ছুটে গেলেন হসপিটালে, তখন তাকে এক ধরনের অপমান করা হলো। ইনকিলাব মঞ্চ বা জামাত শিবিরের পক্ষ থেকে এক ধরনের গুঞ্জন তৈরি করা হলো যে এই মৃত্যুর জন্য মির্জা আব্বাস দায়ী। শিবিরের নেতা ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি তো রীতিমতো স্ট্যাটাস দিয়ে দিলেন মির্জা আব্বাসকে কেন্দ্র করে যে এই শহর থেকে গ্যাংস্টার উৎখাত করা হবে, হাদির হত্যার বদলা নেওয়া হবে। আরও নানান ধরনের স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম, বক্তব্য বিবৃতি পেলাম। এবং এই বিষয়টি নিশ্চয়ই বিএনপির জন্য বিব্রতকর, যেহেতু মির্জা আব্বাস সাহেব ঢাকা 8 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির হয়ে। সেই আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। একটা পর্যায়ে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকেও পাল্টা আঘাত আসা শুরু করলো, পাল্টা বক্তব্য আসা শুরু করলো জামাত শিবিরের উপরে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাদির একটা সন্তান রয়েছে, তার বয়স 10 মাস। শরীফ ওসমান হাদি তার মৃত্যুর কয়েকদিন আগে তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টটি এর মধ্যে নানানভাবে ছড়িয়ে পড়েছে। হাদির মৃত্যুর পর এটি আরও বেশি ভাইরাল হয়েছে। আমি শুধু সঙ্গত কারণে সেই পোস্টটির অংশে বিশেষ একটু উল্লেখ করতে চাই। আপনারা হয়তো অনেকেই দেখেছেন সেই পোস্টটি। সেখানে হাদি লিখছিলেন যে মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমরা তো শাহাদাতের জন্য মায়ের উদার হতে পৃথিবীতে পা রেখেছি। এই কথার পরে আর কোনো কথা থাকে না। হাদির রাজনৈতিক আদর্শের সাথে, হাদির রাজনৈতিক যেই স্টাইল বা তার যে বক্তব্য, তার সাথে অনেকের দ্বিমত থাকতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। সবাই একমত হলে তো আর রাজনীতি থাকতো না, এত দ্বন্দ্ব প্রতিযোগিতা এগুলো থাকতো না। দ্বন্দ্ব থাকবে, প্রতিযোগিতা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না। ওসমান হাদি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি বাঁচবেন কি মৃত্যুকে আলিঙ্গন করে নেবেন
এমন প্রশ্ন যেমন যখন চারিদিকে, ঠিক সেই মুহূর্তে হাদিকে কেন্দ্র করে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটি বক্তব্য দিলেন যে আর একটা লাশ ফেললে পাল্টা লাশ দেয়া হবে। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, এটা কোনো বিষয় না, এরকম দু একটা খুন খারাপি নির্বাচন এলে হতেই পারে। তিনি কিছু উদাহরণও টেনে নিয়ে এসেছিলেন। আমরা তীব্র প্রতিবাদ জানাই একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যে। আমি এর আগেও এই সম্বন্ধে কথা বলেছি। আর একটা লাশও, আর একটা গুলির ঘটনাও আমরা দেখতে চাই না, জানতে চাই না। হাদির আত্মা শান্তি পাক। বাংলাদেশের রাজনীতি থেকে সব ধরনের প্রতিহিংসার নির্মূল হোক। হাদির হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং একই সঙ্গে বলতে চাই, হাদিকে নিয়ে কোনো রাজনীতি যেন না হয়। এবং যে বক্তব্য, নানান ধরনের বক্তব্য আমাদের কানে আসছে, আমরা হাদির মৃত্যুতে যেমন শোকাহত, আবার একই সঙ্গে আতঙ্কিত। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে তুমুল উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে, উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। যখন নতুন করে ভারতের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের মুখ থেকে উচ্চারিত হচ্ছে, সেই মুহূর্তে ভারত কোনো ধরনের সরাসরি অ্যাকশনে যাবে কিনা আমরা নিশ্চিত নই। তবে নতুন করে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার পরে বেশ কয়েকটি গুরুতর উদ্বেগজনক সংবাদ আমাদের সামনে এসেছে। 16 ডিসেম্বর এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ যখন নতুন করে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দিলেন, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দিলেন, ঠিক সেই মুহূর্তে আমরা একটা উদ্বেগজনক সংবাদ দেখলাম ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার দাবি করেছে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় রয়েছেন। তার মানে কি, আমরা কি ধরে নেব যে সত্যিই পরেশ বড়ুয়া বাংলাদেশে অবস্থান করছেন ভারতের বুকে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য? আর সেই খবরটি হাসনাত আবদুল্লাহ জানেন বিধায় তারা এই ধরনের ঘোষণা দিয়ে দিয়েছেন যে প্রয়োজনে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে। পরেশ বড়ুয়া উলফার নেতা, উলফার সামরিক কমান্ডার। আমরা জানি, উলফার সম্বন্ধে একটু জানা দরকার আমাদের, হয়তো অনেকেই জানেন। 1979 সালে আসামকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে বা আসামকে স্বাধীন করার লক্ষ্যে একটি গেরিলা দল গঠন হয় এবং তারা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম নামে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। তারপরে 2 দশক ধরে বাংলাদেশ, ভুটান এবং মিয়ানমারে তাদের আস্তানা গেড়ে বিভিন্ন সময় ভারতের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল উলফা। এদের নেতৃত্ব, এই সংগঠনটির নেতৃত্বে ছিল, চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রাজখোয়া, শীর্ষস্থানীয় নেতৃত্বে ছিলেন অনুপ চেটিয়া এবং আর এক শীর্ষস্থানীয় নেতা সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া। এবং আমরা জানি যে অনুপ চেটিয়া এবং রাজখোয়া দুইজনই বাংলাদেশে আটক হন। আটক হওয়ার পরে ভারতের কাছে হস্তান্তর করা হয় এবং এই দুজনকেই আওয়ামী লীগ সরকারের সময় আটক করে তাদেরকে হস্তান্তর করা হয়। 1997 সালে অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়, অনুপ চেটিয়াকে আটক করা হয়। আটক করার পরে 15 বছর তাকে কারাগারে রাখার পরে তাকে হস্তান্তর করা হয়। আবার 2009 সালে রাজখোয়াকেও আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয়। উলফার একটি বিশেষ অংশ আমরা জানি, এর মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা শান্তি চুক্তি করেছে যে তারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম থেকে বিরত থাকতে চায়। কিন্তু
পরেশ বড়ুয়া এখনো সশস্ত্র পথেই আছেন। তিনি ধরাছোঁয়ার বাইরে, এবং আমাদের নিশ্চয় মনে থাকার কথা যে বাংলাদেশে 2003-04 সালের দিকে যে 10 ট্রাক অস্ত্র আটক করা হয়েছিল, সেই অস্ত্র মামলায় পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, অর্থাৎ 30 বছরের কারাদণ্ড। সেখান থেকে কমিয়ে তার কারাদণ্ড করা হয়েছে 14 বছরের, এবং এই সরকারের সময়, ডক্টর ইউনূস সরকারের সময়। এখন এই বিষয়টি নিয়ে পরেশ বড়ুয়াকে কেন্দ্র করে 16 ডিসেম্বর আনন্দবাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে ঢাকায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ নতুন ছক। আনন্দবাজার বলছে যে বাংলাদেশের জামাত নেতারা এবং তাদের ঘনিষ্ঠ প্রাক্তন সেনা কর্মকর্তারা দেশে পালা বদলের পর থেকে, অর্থাৎ 5 আগস্টের পর থেকেই বলে আসছেন ভারতের উত্তর পূর্বে রাজ্যগুলো তাদের লক্ষ্য উত্তর পূর্ব ভারতকে অশান্ত করে তাদের অস্ত্র হতে পারেন পরেশ বড়ুয়া। অর্থাৎ জামাত নেতারা বা অন্যান্য 2-1টি দলের নেতারা যা বলছেন, যে হুমকি ধামকি দিচ্ছেন, তার অস্ত্র হতে পারে পরেশ বড়ুয়া। বলা হচ্ছে যে উলফার প্রধান পরেশ বড়ুয়া বাংলাদেশে রয়েছেন এবং খোদ ঢাকা শহরে বসেই তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা করছেন বলে ভারতের গোয়েন্দাদের তথ্য। তাদের দাবি, এতদিন মিয়ানমারে গা ঢাকা দিয়ে থাকা পরেশের কাজকর্ম চালাতে অসুবিধা হচ্ছিল, তাই ফের বাংলাদেশের মাটিতে হাজির হয়েছেন। এই আলফা নেতাকে সব রকমের সহায়তা করছেন জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ তীব্র ভারত বিরোধী প্রাক্তন বাংলাদেশি কিছু সেনা কর্মকর্তা। ভারতের গোয়েন্দারা বলছেন যে পরেশ বড়ুয়া গত সপ্তাহেই বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশে প্রবেশ করে তিনি প্রথম দিকে চট্টগ্রামের একটি সেফ হাউসে ছিলেন। সেখানে বাংলাদেশের সাবেক কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হয়েছে, এবং 10 ট্রাক অস্ত্র মামলায় তার সাথে যে অন্যতম আসামি ছিলেন রেজাউল হায়দার, তার সঙ্গেও বৈঠক হয়েছে। জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমার আজমির সঙ্গেও বৈঠক হয়েছে। এবং এখানে প্রশ্ন তোলা হয়েছে যে কেন পরেশ বড়ুয়া ঢাকায় প্রবেশ করলেন, বাংলাদেশে গেলেন। যেটি আনন্দবাজার বলছে যে মিয়ানমারের সাগাইন প্রদেশে থাকা উলফার শিবিরগুলোতে এরই মধ্যে ভারত 3বার হামলা চালিয়েছে, যাতে উলফার 17 জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে উলফার দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড নয়ন মেধিও নিহত হয়েছেন। তো যখন নয়ন মেধি নিহত হলেন, তারপর দলের পুরো দায়িত্ব এসে পড়েছে পরেশের উপরে। ফলে মিয়ানমারের চেয়ে বাংলাদেশ সুবিধাজনক জায়গা এমনটা মনে করেই তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দবাজার যেটি বলছে, ঢাকায় পরেশের উপস্থিতি স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ভারতের গোয়েন্দাদের। তাদের আশঙ্কা বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে উগ্রপন্থী তৎপরতা বাড়াতে সক্রিয় হবেন পরেশ বড়ুয়া। এই ঘটনা অথবা হাসনাত আবদুল্লাহর যে হুঙ্কার হুঁশিয়ারি, তার পরবর্তীতে আমরা দেখলাম ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দিল্লি। সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে সাম্প্রতিক যে হুমকি দেওয়া হয়েছে ভারতের উদ্দেশ্যে, সেই বিষয়টি এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদও জানিয়েছে ভারত। পাশাপাশি এটুকুও নিশ্চয় অনেকে জেনেছেন, বাংলাদেশে ভারতের যে ভিসা সেন্টার রয়েছে, সেটি চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কার জায়গা থেকে বাংলাদেশ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টা হচ্ছে কি, ভারত যদি আমাদের জন্য হুমকি হয়ে থাকে, আমরা সেটি কূটনৈতিকভাবে মোকাবেলা করতে পারি। বাংলাদেশের কোনো সন্ত্রাসী, কোনো হত্যাকারী,
তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, যদি আশ্রয় নিয়ে থাকে, সেক্ষেত্রেও আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে কূটনৈতিকভাবে সেগুলো সমাধান করতে পারি। ভারতও জানিয়ে দিয়েছে যে ভারত কোনো সন্ত্রাসীকে, ভিন দেশে কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেয় না। তাহলে তো প্রমাণ করতে হবে যে হাদির হত্যা চেষ্টাকারীরা ভারতে অবস্থান করছে। সেই তথ্য জানিয়ে কূটনৈতিক তৎপরতা জানাতে হবে। সেটি না করে এই ধরনের বালখিল্যতার পরিচয়ের মধ্য দিয়ে ভারত অ্যাটাক করা হবে, 7 সিস্টার বিচ্ছিন্ন করা হবে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেবে, আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে আর এইসব হুমকি ধামকির কথাবার্তার মধ্য দিয়ে বাংলাদেশ কতটুকু নিরাপদ থাকতে পারবে? এবং ভারত যদি সত্যি সত্যিই কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাকশনের মধ্যে যায়, তার প্রতিরোধ বা প্রতি জবাব বাংলাদেশ কতটা দিতে পারবে, কতটুকু শক্তি রয়েছে আমাদের, সেটিকে আমরা বিবেচনা করছি, নাকি শুধু শুধু একটা হাঙ্গামা বাঁধানোর একটা চেষ্টা এবং একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হলে সেটি কোনো কোনো বিশেষ গোষ্ঠীর জন্য বেশ সুবিধার হয় ক্ষমতার চর্চা করতে? এটি অনেক বড় প্রশ্ন। ভালো থাকুন প্রিয় দর্শক সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদী আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আহত হওয়ার পর পুরো দেশ জাতি তার জন্য আর্তনাদ করে উঠেছে। তার প্রতি মমত্ব এবং ভালোবাসা, বলতে গেলে যারা তার দ্বারা ক্ষতিগ্রস্ত ছিলেন তাদেরকেও নিশ্চুপ করতে বাধ্য হয়েছে। পুরো দেশ এবং জাতি তার প্রতি যে সহমর্মিতা জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে, তাকে যেভাবে মানুষ দোয়ায় অন্তর্ভুক্ত করেছে, সাম্প্রতিক সময় কোন একজন ব্যক্তিকে নিয়ে এভাবে ঐক্যমত্য হয়নি। যেভাবে তিনি আহত হয়েছেন, নর্মালি এই ধরনের আহত রোগী বাঁচে না, এবং তিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন। ঢাকা মেডিকেল থেকে তাকে এভার কেয়ারে নেওয়া হয়েছে, সেখানে অপারেশন করা হয়েছে। এভার কেয়ার থেকে আবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে উন্নততর চিকিৎসার জন্য। তিনি এই যে এখন পর্যন্ত যে বেঁচে আছেন, সম্ভবত মানুষের দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরে তাকিয়েছেন। তার অনেক সুকর্ম, ভালো কর্মগুলো সামনে চলে এসেছে তিনি আহত হওয়ার পর। ইতিপূর্বে তাকে একজন রাফ অ্যান্ড টাফ মানুষ হিসেবে মনে হতো। অনেকের কাছে তার অনেক বক্তব্য আপত্তিকর মনে হতো, অনেকে তার প্রতি বিক্ষুব্ধ ছিলেন। কিন্তু সেই হাদী যখন গুলিবিদ্ধ হলেন, যখন আমরা জানতে পেলাম যে তিনি ব্যক্তিগত জীবনে সৎ, তিনি তার কর্মী এদের প্রতি এতটা দয়ালু যে তাদেরকে খাওয়ানোর জন্য তিনি না খেয়ে থাকতেন, তাদেরকে শোয়ানোর জন্য তিনি নির্ঘুম থাকতেন, এবং he was never a ambitious man, he was a pious, একজন ধর্মভীরু মানুষ। ওই যে উল্টো পাল্টা কথাবার্তা বলতেন, ঝাঁকে ঝুঁকে দিতেন বা জোরে জোরে বিদ্রোহী কবিতা আওড়াতেন, এগুলো তার একটা স্টাইল ছিল, কিন্তু তার ভিতরে একটা অসাধারণ সুন্দর মনুষ্যত্ব বোধ কাজ করেছে। ফলে তিনি সেই কোন মঞ্চের লোক, কোন মতের লোক, পথের লোক ইত্যাদি সব কিছু ভুলে গিয়ে একজন ওসমান হাদী, যিনি কিনা জুলাই আগস্ট বিপ্লবের একজন অগ্রনায়ক ছিলেন এবং গত 14টি মাস ধরে এটি রাজনীতির স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। তার সেই কর্মের প্রতি মানুষ যখন সহমর্মিতা প্রকাশ করেছে, ঠিক সেই সময় বাংলাদেশের চিহ্নিত কতগুলো দুষ্ট চক্র, তারা এই সেই ওসমান হাদীর যে আহত শরীর, তার রক্ত ইত্যাদি নিয়ে যে নোংরা খেলা শুরু করেছে, এই নোংরা খেলার ফলে
পুরো রাজনীতিটা এখন অশান্ত হয়ে পড়েছে। প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো যে এই হত্যা প্রচেষ্টার যে দায়, এটি প্রথমে চাপানোর চেষ্টা করা হলো মির্জা আব্বাসের উপর, এরপর বিএনপির উপর, এরপর আওয়ামী লীগের উপর চাপানোর এখন সর্বচেষ্টা করা হচ্ছে। তারপর সর্বশেষ ওসমান হাদিকে এই মৃত্যুর দরজায় পৌঁছে দেওয়ার জন্য বা তাকে এই যে তার প্রতি গুলি চালাতে উদ্বুদ্ধ করার জন্য একটা পরিবেশ প্রেক্ষাপট তৈরি করার জন্য 4 জন মানুষ দায়ী, এরকম একটা অভিযোগপত্র কোন একটা থানায় দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগপত্রের ভিত্তিতে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে যে আনিস আলমগীরের মতো যারা লোকজন রয়েছেন তারাই নানা সময় জনাব ওসমান হাদিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তার বিরুদ্ধে নানা রকম ন্যারেটিভ তৈরি করে তাকে একজন বিরক্তিকর মানুষ হিসেবে পরিণত করে তাকে এই মৃত্যুর দরজায় ঠেলে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে জনাব ওসমান হাদিকে নিয়ে উনি আহত হওয়ার আগ পর্যন্ত কখনো একটা ট্রু শব্দ উচ্চারণ করিনি এবং তার ব্যাপারে আমার কোনো আগ্রহই ছিল না কখনো। আমি আমার মতো করে কাজকর্ম করেছি, কিন্তু যখন তিনি আহত হলেন তখন আমি তার সম্পর্কে যে সকল ভিডিও দেখলাম, কথাবার্তা বললাম, এই আগে যেটা হলো যে অন্য সব মানুষের মতো আমিও তার প্রতি সমব্যথী হয়ে গেলাম। কিন্তু যারা এই ওসমান হাদির এই আহত হওয়াকে কেন্দ্র করে লাইমলাইটে আসার চেষ্টা করছেন, সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন, তারপরে অপরাধীদের যারা এই কাজ করেছে তাদেরকে চিহ্নিত করার নামে নানা রকম নাটক তৈরি করছেন, গল্প তৈরি করছেন, রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছেন, রাজনীতির যারা প্রতিপক্ষ তাদেরকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছেন, খিস্তি খেয়েও করছেন। প্রথমত আমি তাদের সবার বিরুদ্ধে নিন্দাবাদ জ্ঞাপন করছি। দ্বিতীয়ত এই সকল মানুষ যারা রক্তের উপর নিজেদের লোভের প্রাসাদ নির্মাণ করে, অন্যের জীবনকে পুঁজি করে যারা ক্ষমতার লোভ করে, যারা এইরকম একটা হৃদয় বিদারক দৃশ্য, সেই হৃদয় বিদারক দৃশ্যকে পুঁজি করে তারা ফায়দা হাসিলের ধান্দা করে, এই সমস্ত মানুষ সরাসরি আল্লাহর গজবের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন। আমরা অতীতে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছি, আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় দেখেছি, আমরা বিভিন্ন ক্ষমতাধর মানুষের পতন দেখেছি, বহু সম্মানিত মানুষের অসম্মান দেখেছি, বহু ধনী ব্যক্তিকে দেউলিয়া হতে দেখেছি, বহু স্বাস্থ্যবান মানুষকে রোগাক্রান্ত হয়ে, প্যারালাইজড হয়ে, পঙ্গু হয়ে, পচে গলে মরতে দেখেছি। এই জীবনের যে উল্লাস, এই জীবনের যে দাম্ভিকতা, সেটা ক্ষমতার হোক, জীবনের হোক, যৌবনের হোক, তা খুবই ক্ষণস্থায়ী এবং আপেক্ষিক। আমরা প্রায় সবাই, হাতে গোনা 2-1 জন, তারা সামনে আসছে না, সবাই ভুলে গেছি যে আজ থেকে 15 মাস আগে 2024 সনের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুন জুলাই মাসে আমরা কেমন ছিলাম। আমরা ভুলে গেছি যে আমাদের ওই সময় অর্থনৈতিক অবস্থা, মানসিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কেমন ছিল। আমরা যখন সবাই তিড়িং ব্রিং করে লাফাচ্ছি, দম্ভ দেখাচ্ছি, মিথ্যা কথা বলছি, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করছি, রাষ্ট্রীয় অর্থ লুটপাটের চেষ্টা করছি, ঘোর দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যাচ্ছি এবং আমাদের প্রতিপক্ষকে সাবেক স্বৈরাচার, ফ্যাসিস্ট হিসেবে যাকে আমরা গালাগাল দিই,
সেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যে সকল দোষ ত্রুটি আমরা সেই গত 15 বছর যাবৎ বলে আসছি, এবং এখন যেগুলো আমরা আরো 100 গুণ ফুলিয়ে ফাঁপিয়ে বলছি, তার চেয়েও মর্মান্তিকভাবে নিষ্ঠুরভাবে আমরা এই গত 14 মাসে যে সকল অপকর্ম করেছি এবং করে যাচ্ছি, তার পরিণতি নিঃসন্দেহে খুব দ্রুতই আমাদের দিকে চলে আসবে। আমাদের এই ক্ষুদ্র জীবনে আপনাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি। দেখুন তো, স্বাধীনতার পরে যারা দম্ভ দেখিয়েছিল, সর্বহারার পার্টির নামে যারা সারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে খুন করত শ্রেণী শত্রু নিধনের নামে, একজন সর্বহারার লোক আছে? তাদের সুন্দর পরিণতি হয়েছে বলতে পারেন? নাই। এরপরে দ্বিতীয় শক্তি হিসেবে জাসদ এদেশের হাজার হাজার তরুণ তরুণীর জীবন ধ্বংস করে দিয়েছে এই জাসদের রাজনীতি। বলুন তো, জাসদের একজন সিঙ্গেল লোক সুন্দরভাবে সম্মান সহকারে মরতে পেরেছেন, মর্যাদা সহকারে মরতে পেরেছেন, তাদের পরিবার পরিজনে সমাজে খুব ভালো অবস্থানে আছেন? নেই, কাউকে দেখাতে পারবেন না। এরপরে সেই বাকশাল এবং বঙ্গবন্ধুকে কেন্দ্র করে যে চক্রটি, তারা সে কম্বল চোর হোক, টিন চোর হোক, সোনা চোর হোক, সেই রিলিফ চোর হোক, যার কথা বঙ্গবন্ধু বলে গেছেন, একজন লোকে দেখান তো এই বাংলায় বেঁচে আছে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, এবং তাদের পরবর্তী প্রজন্ম সেই রিলিফ চোর, টিন চোর, বিস্কুট চোর, চিনি চোর, এই সিন্ডিকেটের সদস্যদের একটি বংশের একজন লোক এই বাংলাদেশে ভালো আছে আমাকে একটু দেখান, আমি দেখিনি। এরপরে যারা পরবর্তীতে সন্ত্রাস করেছে, সেটা সেই এরশাদ জমানায় হোক, কিংবা সাত্তার সাহেবের জমানায় হোক, কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জমানায় হোক, যারা রাষ্ট্রের সঙ্গে বেইমানি করেছে, তাদের যারা নিয়োগকর্তা তাদের বিরুদ্ধে বেইমানি করেছে, বিদেশি শক্তির প্রতিভূ বা এজেন্ট হয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছে, সেই 75-এর 15 আগস্ট থেকে 1991 সন পর্যন্ত একজন সিঙ্গেল লোক দেখান ভালো আছে, দেখাতে পারবেন না। তারপর 91 থেকে আপনি একেবারে 2024 সনের 5ই আগস্ট পর্যন্ত সকল মন্ত্রী, এমপি, সেক্রেটারি, আইজি, সেনাপ্রধান থেকে শুরু করে যে সমস্ত মানুষের বিরুদ্ধে আপনাদের ঘৃণা ছিল, রাগ ছিল, ক্রোধ ছিল, যাদের প্রতি আপনাদের অভিসম্পাত ছিল, যাদেরকে আপনারা মন্দ মানুষ হিসেবে জানতেন, একজন সিঙ্গেল লোক দেখান তো কারো পরিবার আছে কিনা, পরিবারের সদস্যরা ভালো আছে কিনা, কারো সুন্দর সুস্বাস্থ্য আছে কিনা, কারো সুনাম সুখ্যাতি আছে কিনা, কারো জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আছে কিনা, জীবনের যে উর্বরতা, ফার্টাইলিটি, এটি তাদের আছে কিনা, কিংবা তাদের যে করুণ পরিণতি আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রত্যেকটি মানুষের একটা সিঙ্গেল লোক কেউ ভালো নেই। তো এত উদাহরণ থাকা সত্ত্বেও এই গত 14 মাসে আবার সেই পিপীলিকার পাখা হয় মরিবার তরে। তা আমাদের মধ্যে আমরা যারা পিপীলিকা হয়েছি আবার উড়তে চাচ্ছি, সেই বিখ্যাত কবিতার মতো পিপীলিকা জেদ ধরছে উড়বেই। বনের দাতাল শুয়োর রাজা শুনে বসবেই, সেই বিখ্যাত কবিতা। সেই কবিতার মতন করে আমাদের যে সমাজে উন্মত্ততা চলছে, সেই উন্মত্ততার শেষ পরিণতি ভালো হবে না, কোনো অবস্থাতেই ভালো হতে পারে না। কিন্তু তারপর আমরা কিন্তু দম্ভ দেখিয়ে যাচ্ছি,
এবং অপকর্ম করে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের জীবনকে সহজ করে দিন, জীবনের হিসাবকে আরো সহজ করে দিন, জাতীয় জীবনে চলার পথকে মসৃণ করে দিন, এবং আমরা যে যার অবস্থানে আছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, নিয়ামত দান করুন, এবং আমরা যেন রাজনীতির ঘোলা পানিতে মাছ শিকার না করি এবং কারো জীবন নিয়ে আমাদের জীবিকার সন্ধান না করি, কারো মৃত্যু নিয়ে আমরা যেন ব্যবসা না করি, এবং কারো দুর্বলতম স্থানে, দুর্বলতম সময়ে আমরা যেন আমাদের আক্রোশ মেটানোর জন্য কাউকে আঘাত না করি। আল্লাহ যেন আমাদেরকে এই হেদায়েত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।